আরআরবি এনটিপিসি 2025-এর এক্সাম ডেট প্রকাশিত। আগামী 16ই মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত হবে তার সিবিটি 1 এর এক্সামিনেশন। আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে কিন্তু হয়ে গেছে বন্দে ভারতের থেকেও আরও সুপারফাস্ট। তাহলে যেমন রেলওয়ে মিনিস্টার কথা দিয়েছিল সেই রকমভাবেই কিন্তু এগোচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। দেখতে দেখতে আমরা ফর্ম ফিল আপ করলাম এবং দেখতে দেখতে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু এক্সামিনেশন ডেট আউট হয়ে গেল। হাতে আর রয়েছে মাত্র 1 মাস বা 30 দিন। তো এই যে শেষ 30 দিনের তোমাদের কৌশলটি ঠিক কেমন হতে হবে বা কেমন হওয়া উচিত সেটা নিয়ে ডিসকাশন করব আজকের এই ভিডিওতে। তোমাদের রিজনিংয়ের অর্ণব স্যার অলরেডি একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছেন যে রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের কেমন হওয়া উচিত স্ট্র্যাটেজি শেষ দিনের। তো আমিও তোমাদের কিন্তু আজকে ডিসকাশন করব জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজের ঠিক কেমন স্ট্র্যাটেজি হওয়া উচিত। আদেও কি 40-এর মধ্যে 35+ পাওয়া যেতে পারে কি এই 30 দিনের মধ্যে? সব কিছু ডিসকাশন করব। তার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে একদমই ভুলো না। তোমাদের জন্য আজকে আনা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের একটি মাস্টারি প্ল্যান বলতে পারো, শেষ 30 দিনের প্রস্তুতির এবং সফলতার গোপন কৌশলের এই একটি ভিডিওতে। আমরা যেটা দেখব অবশ্যই করে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশনের কথা মাথায় রেখে, কারণ গ্র্যাজুয়েট লেভেলেরই কিন্তু আমাদের এক্সাম ডেট আউট হয়েছে। তো এই আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে সিবিটি 1 এবং সিবিটি 2 মূলত এই দুই সেগমেন্ট অনুযায়ী বা দুই ভাবে কিন্তু এক্সাম নেওয়া হয়ে থাকে। সিবিটি 1 হচ্ছে আমাদের প্রিলিমস, সিবিটি 2 হচ্ছে আমাদের মেন্স। সিবিটি 1-এ জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু থাকছে আমাদের 40 নম্বর, ঠিক আছে। আর অন্যদিকে সিবিটি 2 এর ক্ষেত্রে কিন্তু আসছে 50 নম্বর, ঠিক আছে। তাহলে সিবিটি 1-এ 40টি প্রশ্ন থাকছে এবং তার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 40, মানে 1 নম্বর করে 40 নম্বর। আর সিবিটি 2 এর ক্ষেত্রে হচ্ছে 50টি প্রশ্ন থাকছে এবং 50 নম্বর থাকছে, ঠিক আছে। যেখানে আমাদের নেগেটিভ মার্কিং তো অবশ্যই করে রয়েছে, তাও আবার 1-এর 3 অর্থাৎ 0.33, মানে 3টে ভুল করলে 1 নম্বর কিন্তু কাটা যাবে এই আরআরবি এনটিপিসিতে, ঠিক আছে। তো এক্সাম প্যাটার্নটা কিন্তু আমাদের জানা অত্যন্ত দরকার, তবেই তো আমরা ভালো করে প্রিপারেশনটা নিতে পারবো। তো দেখো, যেটা তোমাদের বলার বিষয় সেটা হচ্ছে যে হাতে আর সময় বেশি নেই, রয়েছে মাত্র আর 1 মাস। আর এই 1 মাসে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে ঠিক কেমন ধরনের তোমাদের প্রিপারেশন হওয়া উচিত সেইটা কিন্তু আমাদের দেখা জরুরি বা দেখতে হবে। তো এই 30 দিনটিকে আমরা মূলত 4টে সপ্তাহে ডিভাইড করেছি, উইক 1, উইক 2, উইক 3 এবং উইক 4। কোন উইকে ঠিক কোন জিনিসটিকে তোমরা পড়বে বা রিভিশন করবে সেটা তোমাদের আমি একটা গাইডলাইন্স দেব তোমাদের আজকের এই ভিডিওতে। যেমন যদি আমরা দেখো, একটা ইন শর্ট বলা যেতে পারে একটা স্ট্র্যাটেজিক টাইমলাইন তোমাদের আমি শেয়ার করছি, যেখানে এই যে উইক 1, যেটা কিনা আমাদের প্রথম দিন থেকে 7তম দিন পর্যন্ত, এই উইক 1-এ তোমাদের কাজ হলো কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সকে পড়ে ফেলা। উইক 2 অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে, মানে আমাদের ডে নাম্বার 8 থেকে ডে নাম্বার 14 পর্যন্ত আমাদের পড়তে হবে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি এবং স্ট্র্যাটেজিকে। অন্যদিকে যদি আমরা উইক 3 এর কথা বলি, অর্থাৎ যেখানে 15th ডে অর্থাৎ 15তম দিন থেকে 21তম যে দিন, এই দিনের মধ্যে অর্থাৎ এই 7 দিনে আমরা কভার আপ করবো কিন্তু পলিটি, ইকোনমি এবং কম্পিউটার। কারণ কম্পিউটারের কিন্তু একটা প্রাধান্যতা রয়েছেই এই আমাদের বর্তমান সময় আরআরবি এনটিপিসির ক্ষেত্রে বা এক্সামিনেশনের ক্ষেত্রে। সেটা সিবিটি 1 হতে পারে, আবার সেটা সিবিটি 2ও হতে পারে। এবং যে শেষ সপ্তাহ অর্থাৎ লাস্ট উইক, মানে আমাদের ডে নাম্বার 22 থেকে ডে নাম্বার 30, এই যে সময়, এই সময় আমাদের কাজ হচ্ছে যা যা পড়েছি সেটাকে এক ঝলকে একবারে রিভিশন করে ফেলা এবং সঙ্গে মক টেস্টটাকে ভালোভাবে অ্যাটেম্প্ট করে যাওয়া, মক টেস্টের অ্যানালিসিস করা।
এই যে প্রত্যেকটা সপ্তাহ বা অর্থাৎ এই যে 4টে সপ্তাহ আমরা ভাগ করেছি একটা গোটা মাসকে, এই 4টে সপ্তাহ আমরা এবার এক এক করে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। যদি ধরো তোমরা কিন্তু এই যে টাইমলাইন, এই টাইমলাইনটা তোমাদের হতে পারে কিন্তু একটা রামবাণ। এই যে স্ট্র্যাটেজিক্যাল ভিডিওটা, এটা তোমাদের কিন্তু একটা বলতে পারো যে একটা রিভলিউশন আনতে পারে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। কারণ ম্যাথস এবং রিজনিং এগুলো কিন্তু ফুল স্কোরিং, মানে ফুল স্কোর তো মানে করা যায়, কিন্তু অন্যদিকে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যদি আমরা জানি তবে আনসার ঠিক হবে, যদি আমরা না জানি তাহলে কিন্তু আনসার ভুল হয়ে যেতে পারে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাই কোনো রকমেরই আমাদের অ্যাকিউরেসি না মেনটেন অবশ্যই করে করতে হবে, কোনো ভুল ভ্রান্তি করা যাবে না, তাহলেই কিন্তু হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, তো উইক নাম্বার 1 যেখানে আমাদের ফাউন্ডেশনটাকে একবার গোড়া থেকে ঝালাই করতে হবে। যেমন ধরো যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলা হয়, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে গত 8 থেকে 12 মাস একদম পারফেক্ট। এই 8 থেকে 12 মাস তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রত্যেকটা নিউজ রয়েছে সেই প্রত্যেকটা নিউজকে আমাদের পড়তে হবে। যেমন তার মধ্যে সরকারি কিছু স্কিম রয়েছে, যোজনা রয়েছে, অ্যাওয়ার্ডস রয়েছে, সেটা অস্কার হতে পারে, সেটা নোবেল পুরস্কার হতে পারে, সেটা ভারতরত্ন হতে পারে, সেটা পদ্মভূষণ বা পদ্ম পুরস্কারও হতে পারে। রিসেন্ট ইয়ারে আমাদের পদ্ম পুরস্কার দিয়ে দিয়েছে, তার যে লিস্ট সেই লিস্টটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে খেলাধুলা মানে স্পোর্টস থেকে আইপিএল হতে পারে, অলিম্পিক হতে পারে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবং অন্যদিকে থাকছে আমাদের আন্তর্জাতিক সংস্থা এবং তাদের যে সদর দপ্তর। মূলত এই বিষয়গুলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এইগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট টপিক, যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন জিজ্ঞাসা করে। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন আমাদের ন্যাশনাল স্কিম বলতে পারো বা বিভিন্ন অ্যাপ পোর্টালের কথা বলতে পারো যেগুলো রিসেন্টলি লঞ্চ হয়েছে, যেগুলি আমাদের সম্প্রতি মৌ স্বাক্ষর হয়েছে, সেই মৌ স্বাক্ষরগুলোকে পড়তে পারো। সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এই 2025-26 সাল জুড়ে ঠিক কোন কোন দেশে কোন সময় তারা ভিজিট করেছেন সেই দেশের নামগুলো কিন্তু পড়ে রাখতে হবে, কারণ বর্তমান আরআরবি ট্রেন্ডে কিন্তু এগুলি আসছে। অন্যদিকে যদি আমরা জেনারেল সায়েন্সের কথা বলি, তাহলে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজি থাকছে। বায়োলজির মধ্যে অবশ্যই করে হরমোন, ভিটামিন এবং রোগ ব্যাধি বা ডিজিজ থেকে কিন্তু জিজ্ঞাসা করে থাকে। অবশ্যই করে তোমাদের পড়তে হবে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি। ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে সায়েন্টিফিক যে যন্ত্রপাতি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, সেই নামগুলো এনসিইআরটি ভিত্তিক আমাদের পড়তে হয়। কি ভিত্তিক? এনসিইআরটি ভিত্তিক কিন্তু আমাদের পড়তে হয়। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে মূলত আমাদের গত 8 থেকে 12 মাসের মধ্যে, আর জেনারেল সায়েন্স মূলত 10th গ্রেড পড়লেই হয়ে যায়, 10th গ্রেড লেভেল, মানে আমাদের এনসিইআরটি কে ফলো করলেই আমাদের কিন্তু প্রবলেম সলভ। উইক 1 হচ্ছে আমাদের এই বিষয়গুলোকে পূরণ করা। উইক 2তে আমাদের কাজ হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি এবং স্ট্র্যাটেজিকের ইনফরমেশনগুলোকে দেখা। যদি আমরা হিস্ট্রির কথা বলি, তাহলে হিস্ট্রির মধ্যে মূলত ভারতের স্বাধীনতা সংগ্রাম, যেটা 1857 সাল থেকে 1947 পর্যন্ত এই যে সময়কাল বা এই যে টাইমলাইন বা এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে যেই সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোকে রিভাইজ করা, সেগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এছাড়া আইভিসি মানে সিন্ধু সভ্যতা এবং মুঘল যুগ খুবই গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রি টপিক, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসার চান্স খুব হাই রয়েছে। জিওগ্রাফির মধ্যে ভারতের নদ নদী রয়েছে, পর্বতমালা, এবং রয়েছে আমাদের জাতীয় উদ্যান, রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, রয়েছে আমাদের বিভিন্ন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, যেগুলি জিওগ্রাফির ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে আমাদের বলতে পারো ন্যাচারাল ভেজিটেশন, রয়েছে সয়েল, রয়েছে ক্লাইমেট ইত্যাদি। এগুলি আমাদের অল ওভার ইন্ডিয়ার যে জিওগ্রাফি, সেই ইন্ডিয়ার জিওগ্রাফির মধ্যে পড়তেই হয়। ঠিক আছে, সঙ্গে অবশ্যই সেন্সাস তো পড়তেই হবে। আমরা দেখব স্ট্যাটিক জিকে। যদি আমরা স্ট্যাটিক জিকের কথা বলে থাকি, তাহলে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে ভারতের প্রথম ব্যক্তিত্ব, সেটা পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে, আবার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও কিন্তু হতে পারে, যেগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। এছাড়া রাজ্যের লোকনৃত্য এবং উৎসব, রাজ্যের লোকনৃত্য এবং উৎসব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক্সামিনেশনের জন্য। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের স্ট্যাটিক জিকের ইনফরমেশন, যেগুলো আমাদের কিন্তু বিল্ড করতে হবে। আমরা উইক 2তে মূলত এগুলি আমরা রিভিশন দেব। উইক নাম্বার 3 অর্থাৎ যেখানে ডে নাম্বার 15 থেকে ডে নাম্বার 21কে কনসিডার করা হয়, এবং যেখানে আমাদের কাজ হচ্ছে পলিটিকে পড়া, ইকোনমিক্সকে পড়া এবং আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সকে পড়া, সঙ্গে কম্পিউটারের ওপর জোর দেওয়া।
যদি আমরা পলিটির কথা বলে থাকি তাহলে মৌলিক অধিকার, রাষ্ট্রপতি, মৌলিক কর্তব্য, ডিপিএসপি, এই যে বিষয়গুলির সঙ্গে আর্টিকেল, সঙ্গে পার্ট, সঙ্গে স্কেডিউল, এই যে বিষয়গুলি রয়েছে পলিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে যদি আমরা ইকোনমিক্সের কথা বলে থাকি তাহলে ইকোনমিক্সের ক্ষেত্রে তোমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে দেখতে পারো, আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে বিভিন্ন কার্যাবলী রয়েছে সেই কার্যাবলীকে দেখতে পারো, বাজেট 2025-26 অবশ্যই করে কিন্তু আমাদের পড়তে হবেই। ঠিক আছে, যদি বাজেট 2026-27টা পড়তে পারো তাহলে তোমাদের জন্য এটা এক্সট্রা অ্যাডভান্টেজ হতে পারে। অন্যদিকে যদি আমরা কম্পিউটারের কথা বলি তাহলে কম্পিউটারের যে শর্টকাট কি, ফুল ফর্মস, এগুলো তো ইম্পর্টেন্ট থাকছেই, সঙ্গে হার্ডওয়্যার, সফটওয়্যার রিলেটেড যে বিভিন্ন টার্মস, বিভিন্ন ইনফরমেশন, সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। আর রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল সায়েন্স, মূলত ইসরোর যে বিভিন্ন মিশন রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকের যে পার্ট রয়েছে, এছাড়া জলবায়ুর যে বিভিন্ন পরিবর্তন হচ্ছে, বিভিন্ন চুক্তি হয়েছে, সেই সমস্ত ইনফরমেশনগুলি ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তাই এগুলোও কিন্তু দেখতে হবে। লাস্ট উইক অর্থাৎ উইক নাম্বার যে 4, সেই উইক নাম্বার 4 হচ্ছে আমাদের মূল কাজ কি, এক্সিকিউশন এবং রিভিশন করা। ঠিক আছে, অর্থাৎ নতুন কিছু আমাদের কিন্তু পড়া যাবে না এই সময় যা যা নোট আমরা করেছি, যা যা পড়াশোনা করেছি, সেগুলোকেই রিভাইজ করতে হবে, সঙ্গে পিওয়াইকিউ পেপার সলভ করতে হবে, এবং অবশ্যই করে মক টেস্টকে কিন্তু অ্যাটেম্প্ট করতে হবেই। মক টেস্ট ছাড়া একদমই সম্ভব না, কারণ এই এক্সামিনেশনগুলো হয়ে যাচ্ছে কিন্তু সিবিটি, মানে তোমাদের রীতিমতো কম্পিউটার বেসড টেস্ট কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে। তাহলে আমরা একটা গোটা মাসকে মোট 4টে সপ্তাহে কিন্তু ডিভাইড করে ফেললাম। ঠিক আছে, তো এই অনুযায়ী তোমরা কিন্তু পড়তে পারো। আমরা এবার দেখব ইন্ডিভিজুয়ালি, যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলা হয় তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যে 10 থেকে 15 নাম্বার কিন্তু আসবে, যার মধ্যে মূলত পুরস্কার এবং সম্মান, খেলাধুলা, সরকারি প্রকল্প, সামিট, নিয়োগ, মূলত এই যে পয়েন্টস, এই পয়েন্টসগুলো থেকেই জিজ্ঞাসা করে, এই যে আমাদের বলতে পারো যে টাইটেল বা এই যে আমাদের টপিক, এই টপিক থেকেই পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে থাকছে। ঠিক আছে, প্রায় বলতে পারো যে টোটাল 40 নম্বরের মধ্যে 15 নম্বর, 10 থেকে 15 নম্বর কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই চলে আসে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের পর জেনারেল সায়েন্সের দিকে যদি আমরা আসি তাহলে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে কেমিস্ট্রির মধ্যে তোমরা পর্যায় সারণী, ধাতু অধাতু, রাসায়নিক সংকেত যেমন বেকিং সোডা, ব্লিচিং পাউডার ইত্যাদি, এগুলো ইম্পর্টেন্ট। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ টপিক। শব্দের বেগ, মহাকর্ষ সূত্র, বৈজ্ঞানিক একক, ইউনিটস ইম্পর্টেন্ট। অন্যদিকে যদি আমরা বায়োলজির কথা বলে থাকি তাহলে বায়োলজির ক্ষেত্রে ভিটামিনের যে অভাবজনিত রোগ, সেই রোগগুলো ইম্পর্টেন্ট, মানবদেহের তন্ত্র ইম্পর্টেন্ট, হরমোন, এই সমস্ত আমাদের জিনিসগুলি কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। হিস্ট্রির যদি কথা বলা হয় তাহলে হিস্ট্রির একদম এনশিয়েন্ট মিডিয়েভাল থেকে মডার্ন হিস্ট্রি কিন্তু খুব হাই প্রায়োরিটিতে রয়েছে, পরীক্ষায় জিজ্ঞাসা করে একদম মডার্ন হিস্ট্রি থেকেই। তো 1857 সালের মহাবিদ্রোহ, জাতীয় কংগ্রেস, গান্ধী যুগ ইম্পর্টেন্ট। ঠিক আছে, কে ভাইসরয় রয়েছে, গভর্নর জেনারেল কে। আর যদি আমরা এনশিয়েন্টের কথা বলে থাকি তাহলে সেক্ষেত্রে হচ্ছে সিন্ধু সভ্যতা, বৌদ্ধ, জৈন ধর্ম, মৌর্য গুপ্ত এবং মুঘল যে শাসন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্ট্যাটিক জিকে এবং কালচারের মধ্যে আমাদের হতে পারে কিন্তু কালচার, হতে পারে অর্গানাইজেশন, বিভিন্ন সাইটস ইউনেস্কোর এবং রেকর্ডস। ঠিক আছে, মানে বলতে পারো যে ধ্রুপদী ও লোকনৃত্য, মূলত কত্থক, কুচিপুড়ি, এগুলো তোমাদের এক্সাম্পল হিসেবে দিয়েছি। ক্লাসিক্যাল ডান্স ফর্ম ইম্পর্টেন্ট, আমাদের লোক ডান্স ফর্ম ইম্পর্টেন্ট, মানে আমাদের বলতে পারো ফোক ডান্স ফর্ম থাকছে। মিউজিক, উৎসব, ফেস্টিভ্যালস, ফেয়ার্স, এগুলো কিন্তু স্ট্যাটিক অর্থাৎ কালচারের মধ্যে পড়ে যাচ্ছে। যদি আমরা অর্গানাইজেশনের কথা বলে থাকি তাহলে অর্গানাইজেশনের সম্পর্কে আমাদের ইউএন, ডাব্লিউএইচও, ডাব্লিউটিও, ইসরো, ডিআরডিও এর যে সদর দপ্তর এবং কবে এস্টাবলিশড হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। অন্যদিকে রেকর্ডসের ক্ষেত্রে আমাদের ভারতের প্রথম পুরুষকে, ভারতের প্রথম মহিলাকে, কোনটি দীর্ঘতম নদী, কোনটি উচ্চতম বাঁধ, এগুলি কিন্তু রেকর্ড করা হয়েছে। অন্যদিকে যদি আমরা সাইটসের কথা বলি তাহলে ইউনেস্কোর যে হেরিটেজ সাইট, এই ইউনেস্কোর হেরিটেজ সাইট কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি আমরা জিওগ্রাফির কথা বলে থাকি তাহলে জিওগ্রাফির ক্ষেত্রে অবশ্যই করে নদ নদীর মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র, দক্ষিণ ভারতের মানে নদ নদী, তার উৎস এবং মোহনা, তার শাখা নদী কোথা থেকে বয়ে চলেছে, কোন কোন শহরের উপর দিয়ে বয়ে চলেছে, কতগুলি শহরের উপর দিয়ে বয়ে চলেছে, কতগুলি ডিস্ট্রিক্টের উপর দিয়ে বয়ে চলেছে, এইগুলো কিন্তু জিজ্ঞাসা করছে প্রেজেন্টে। ঠিক আছে, অন্যদিকে সৌরজগৎ, বায়ুমণ্ডল, মাটির প্রকারভেদ, এগুলো তো রয়েছেই। এই আমাদের জিওগ্রাফি থেকে টোটাল বলতে পারো যে প্রায় 4 থেকে 6 নম্বর কিন্তু চলে আসতে পারে।
ঠিক আছে? তো আমি তোমাদের একদম ওয়েটেজ অনুযায়ী তোমাদের সাজিয়ে দিয়েছি রীতিমতো, ঠিক আছে? পলিটি এবং ইকোনমির ক্ষেত্রে মূলত যদি আমরা পলিটির কথা বলি তাহলে দুটো মিলিয়ে প্রায় 7 থেকে 9টা প্রশ্ন মানে আসতে পারে। তো যেখানে মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজ্যপাল এবং গুরুত্বপূর্ণ কিছু ধারা আর্টিকেল যেমন 370, 352, 360 এরকম কিছু আর্টিকেল যেগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে সেগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। তার পার্টস, তার স্কেডিউল, কত সালে পাবলিশ হয়েছে, কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এগুলো ইম্পর্টেন্ট। কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সঙ্গে কোনটা রিলেটেড, কোনটা জড়িত রয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অন্যদিকে যদি আমরা ইকোনমির কথা বলে থাকি, শুধুমাত্র যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রেপো রেট, রিভার্স রেপো রেট, এ থাকছে আমাদের ইউনিয়ন বাজেট, এগুলো পড়বো তা কিন্তু নয়। সঙ্গে তোমাদের কিন্তু ইকোনমিক্সের পার্টও পড়তে হবে, সঙ্গে তোমাদের কিন্তু ইকোনমিক্সের পার্টও কিন্তু পড়তে হবে, ইকোনমিক্স, ঠিক আছে? ইকোনমিক্সের পার্টও পড়তে হবে, যেটা ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে? যদি আমরা বলতে পারি যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু জবস যেমন আমাদের রেলওয়ে স্পেশাল, যেমন প্রথম ট্রেন, জোন, সদর দপ্তর, বন্দে ভারত, অমৃত ভারত, মেট্রো রেল কবে কি স্টার্ট হয়েছে, কত সালে শুরু হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে, কোন স্টেশনের মধ্যে শুরু হয়েছে, এই ইনফরমেশনগুলো কিন্তু জানা মানে দরকার। আর এগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অলরেডি আলোচনা করে ফেলেছিলাম এবং তোমাদের কিন্তু রীতিমতো আমাদের ভিডিও রয়েছে, তোমরা দেখতেও পারো। যদি আমরা কম্পিউটারের কথা বলে থাকি তাহলে কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আমাদের মূলত ফুল ফর্মস, ইনপুট আউটপুট ডিভাইস, হার্ডওয়্যার, সফটওয়্যার, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশের মধ্যে বিশ্ব উষ্ণায়ন থাকছে, ওজোন স্তর, কিয়োটো প্রোটোকল, বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন এগ্রিমেন্ট এনভায়রনমেন্ট রিলেটেড, সেগুলি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তাই তোমাদের বলতে পারো যে অবশ্যই করে সঠিক যে পরিকল্পনা এবং সঠিক যে স্কিম অ্যাকিউরেসি সমেত কিন্তু আমাদের মেনটেন করা উচিত, তবেই আমাদের কিন্তু সাফল্য আসবে। তাই সঠিক পরিকল্পনা এবং সঠিক বা কঠোর পরিশ্রমেরই ফল কিন্তু হলো সাফল্য, আর তারই চাবিকাঠি হচ্ছে এটি, ঠিক আছে? তো তোমাদের সকলের জন্য যারা যারা তোমরা আরআরবি এনটিপিসি 2025-এর এক্সামিনেশন দেবে, আমার তরফ থেকে ফুল বিএসসিসিআই টিমের তরফ থেকে কিন্তু অল দ্য ভেরি বেস্ট। সকলে ভালো করে এক্সামিনেশন কিন্তু ডেফিনেটলি দেবে। আর তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি অলরেডি টার্গেট রেলওয়েজ অর্থাৎ অল ইন ওয়ান রেলওয়েজ ব্যাচ। তাই আর বেশি দেরি না করে ঝটাপট যারা যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি যুক্ত হয়ে যেতে পারো কিন্তু এই অল ইন ওয়ান রেলওয়েজ ব্যাচ, যেটি তোমাদের সিবিটি 1 এবং সিবিটি 2 দুটো এক্সাম লেভেলকে কিন্তু ক্যাটার করবে, ঠিক আছে? তাই ফর মোর ডিটেলস ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে ফেলতে ভুলো না, 9836778123। আই রিপিট 9836778123, এই নাম্বারে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে ফেলতে পারো। সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। এবং এই রিলেটেড আর তোমরা কীরকম ভিডিও চাইছো অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান।